আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আর বিষয়টি হচ্ছে উচ্চশিক্ষার জন্য ডেনমার্ক কাদের জন্য আদর্শ একটা দেশ হতে পারে? যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করার জন্য ডেনমার্কে আসবেন। সো ডেনমার্কে অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়ে গেছে অনেক ইউনিভার্সিটিতে। কিছু ভার্সিটিতে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সো এই সময়ে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে মানে ডেনমার্কে যাওয়াটা ঠিক হবে কিনা। সো আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। উম আ সো কিছু তথ্য মানে ভুল থাকে, কিছু জিনিস সঠিক থাকে। অবশ্য আমি যেটা বলব সেটাও যে মানে ইউনিভার্সালি ট্রুথ তা না। এটা হতে পারে না। কারণ একজন মানুষ সে তার জীবনের এক্সপেরিয়েন্স থেকে নলেজ শেয়ার করতে পারে। সো আমার নলেজ আমার এক্সপেরিয়েন্স এর সাথে যেটা হচ্ছে আমি সেটা শেয়ার করব। এখান থেকে আপনারা যতটুকুন উপকৃত হন বা যতটুকুন নলেজ গ্যাদার করতে পারেন আ সেটা মানে এখান থেকে আপনারা নিয়ে নিবেন। এটা এটা কোনো গাইডলাইন না বলতে পারেন। এটা হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করা। এজন্য ভিডিওটি ক্রিয়েট করার চেষ্টা করছি আরকি। সো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ডেনমার্কে তো আমরা আসতে চাই আ বা আমি আসতে চাই তাহলে বা যারাই যদি কেউ প্রশ্ন করে যে ডেনমার্কে কাদের যাওয়া উচিত? তখন আমি আ সার্বিক অবস্থা চিন্তা করে যদি আ উত্তর দেই তাহলে ১ম এই ওই গ্রুপটার কথা মনে আসে। ওই গ্রুপ অফ পিপল এর কথা মনে আসে যারা হচ্ছে একজন কাপল উইথআউট বেবি, বেবি নাই। নিউলি ম্যারিড হতে পারে বা বিয়ের কয়েক বছর হয়েছে, হ্যাঁ? এর মধ্যে একজন আ স্টুডেন্ট আরেকজন হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ওই যে স্টুডেন্ট তার পড়াশোনা করার ফুল মেন্টালিটি আছে এবং এর পাশাপাশি পার্ট টাইম জব করার মেন্টালিটি আছে। আর যে আপনার আ ডিপেন্ডেন্ট সে ইংরেজিতে এট লিস্ট ফ্লুয়েন্ট এবং তারও ফুল টাইম জব করার মেন্টালিটি আছে। যখন এই ২ টা জিনিসের কম্বিনেশন হয় কোনো একটা কাপলের কাছে, তারা বলতে পারেন যে এখানে আসলে ইনশাআল্লাহ খুবই ভালো জীবনযাপন করবেন ইন টার্মস অফ আর্নিং যেটা আমাদের অনেকেরই একটা মূল কনসার্ন থাকে। অবশ্যই আমরা পড়াশোনা করতে আসি এবং এখানে পড়াশোনার পাশাপাশি সারভাইভাল এর একটা ব্যাপার থাকে। অনেকে সারভাইভাল করতেও অনেক কষ্ট পোহায়। আর ইনকামের তো একটা ব্যাপার থাকেই। বাট এই গ্রুপ অফ পিপল তাদের জন্য মেক্সিমাম ক্ষেত্রেই অ্যা যদি এই ২ টা আমি যে ২ টা শর্ত বলেছি, ২ টার কম্বিনেশন থাকে, তারা আশা করা যায় অনেক ভালো থাকবেন। ট্রাস্ট মি। এবং আমি যদি একটা রাফ গেস করি বাংলাদেশী আ ইনকামের সাথে কত হতে পারে যে এখন ফুল টাইম জব বলতে এখন আবার এখানে একটা প্রশ্ন আছে। ফুল টাইম জব বলতে কি আমরা ১৬০ ঘন্টাকে বুঝি কিনা? এখানে ফুল টাইম যারা ওয়ার্ক পারমিট পায়, তারা ১৬০ ঘন্টা না, এর চাইতেও অনেক বেশি করতে পারে। অনেকে এখানে আ ৩০০ ঘন্টাও জব করেন। সো এখন এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকুন পরিশ্রম করতে পারবেন। আ এবং তবে এট লিস্ট আমি মনে করি যে ২০০-২৫০ ঘন্টার নিচে কারো মেন্টালিটি রাখা উচিত না। কেউ যদি খুব বেশি ইনকাম করতে চান। সো কোন একটা মানুষ আ যদি আ কি বলে? একজন স্টুডেন্ট সে যদি এখানে এসে পার্ট টাইম জব করেন এবং স্টুডেন্ট মানে যে স্টুডেন্ট সে যদি পার্ট টাইম জব করেন, তো তার ইনকাম যেটা হয় সেটা দিয়ে আশা করা যায় ২ জনের থাকা খাওয়ার খরচটা চলে যাবে। হুম? আর যেই ডিপেন্ডেন্ট তার যে ইনকামটা সেটা আপনারা চাইলে সেভিং করতে পারেন যদি একটু হিসাব করে চলেন। হ্যাঁ? সো সেক্ষেত্রে হিসাবটা আমি যদি একদম আম খুবই টাইট হিসাব করি তারপরেও কমসে কম ২-২.৫ লাখ টাকার মতো সেভিংস থাকবে। ঠিক আছে? বাট এটা হচ্ছে মানে ওই গ্রুপ অফ পিপল যারা হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি রাখেন। এখন আম এটা শুনতে কিন্তু খুব ভাল লাগে যে আমার ইনকামটা এরকম হবে। এখন আমাদের দেশে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তোবা চিন্তা করতেছেন যে, "ও আচ্ছা আমার ইনকাম তো এখানে ৫০,০০০-৬০,০০০ টাকা। এটা দিয়ে আমার চলতেছে না। আমি ওখানে যাবো, উন্নত জীবনযাপন করব। রাস্তাঘাট ভালো, হ্যাঁ? সবকিছুর ভালো ব্যবস্থা আছে। তাইলে আমি এর পাশাপাশি এত টাকা ইনকাম করতে পারবো। তাহলে চলে যাই।" বাট এটার জন্য তো আবার একটা বাজেটও থাকা দরকার। এখানে এটা এনশিওর করতে হইলে কি পরিকল্পনা থাকা দরকার? সেটার জন্য অবশ্যই আপনারা এখানে আ এটা ডিপেন্ড করে বাজেটটাও আসলে ডিপেন্ড করে কোন সাবজেক্ট আপনি পড়তে আসছেন। যেমন ডেনমার্কে আ বিজনেস রিলেটেড সাবজেক্ট আ যে পড়ার যেই খরচ সেটা তুলনামূলকভাবে কম। whereas আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা পড়ার খরচ অনেক বেশি। সো
রাফলি আমি একটা হিসাব করে মানে যদি বলি, মানে এক্সাক্ট ফিগার না, যে আপনার এখানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আ তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি, তারপরে আপনার যদি আমি বলি এয়ার টিকেট, বাসা ভাড়া এবং টিউশন ফি, এগুলো যদি আমি রাফলি ক্যালকুলেট করি, এগুলা দিয়ে একটা কাপলের আসতে প্রায় ১৩-১৪ লাখ টাকার মতো খরচ হয়ে যায়। ঠিক আছে? অ্যা আমি যদি একটু ভেঙে বলি খরচগুলো, অ্যাপ্লিকেশন বাবদ আপনার প্রায় ধরলাম ২ টা বা ৩ টা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করলেন, সেখানে ৫০,০০০ টাকার মতো যাবে। এগুলো হচ্ছে আম এক্সাক্ট আমি দিচ্ছি না। কারণ ওইটা আলাদা টপিক হতে পারে। এক্সাক্ট কত অ্যামাউন্ট লাগে। বাট রাফলি একটা হিসাব এর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। সো আমরা এয়ার টিকেটের বাবদ ৳২,০০,০০০ খরচ হবে। বাসা ভাড়া বাবদ প্রায় আম ২,৫০,০০০ থেকে ৳৩,০০,০০০ টাকার মধ্যে খরচ হয়। ঠিক আছে? আ আপনি যদি মানে অথেন্টিক সোর্স থেকে, হাউজিং কোম্পানি থেকে এই যেই স্টুডেন্টদের জন্য যে বরাদ্দ বাসাগুলো থাকে, সেখান থেকে যদি আপনি বাসা নিতে চান, সেক্ষেত্রে এই খরচটা আপনার লাগবে ডিপোজিট সহ। টিউশন ফিটা ভ্যারি করতে পারে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। ধরলাম আমরা যদি আ রস্কিল ইউনিভার্সিটি এক্সাম্পল হিসেবে দেই, তাহলে ওদের টিউশন ফি হচ্ছে ৳৫,০০০। সো সেটার যে খরচটা আনুমানিক ৳৬,৫০,০০০। হুম? তো এই ৳৬,৫০,০০০ যদি আমরা হিসাব করি, তারপরে হচ্ছে বাসা ভাড়া যদি ৳৩,০০,০০০ ধরি, এয়ার টিকেট ৳2,০০,০০০ যদি ধরি এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি ২ জনের ৳2,০০,০০০ ধরি এবং অ্যাপ্লিকেশন ফি যদি ৳৫০,০০০ ধরি, এই হিসাবগুলো করলে রাফলি ৳১৩-১৪ লাখ টাকার মতো আসে। ঠিক আছে? আমি এক্সাক্ট পয়েন্ট ধরছি না, এগুলো রাফ হিসাব। এবং এই ৳১৪,০০,০০০ টাকার পাশে আপনাদের যেটা করতে হবে, এখানে আসার পরে আপনার কাগজপত্র হতে প্রায় ২ মাস সময় লেগে যায়। ১ মাসেও হয়ে যেতে পারে। বাট ২ মাস, সর্বোচ্চ ৩ মাসের মধ্যে ইনশাআল্লাহ সব হয়ে যাবে। বাট কিছু মানুষ অনেক ঝামেলায় পড়ে যায়, অনেক সমস্যা কি বলে? দেরি হয় অনেক কিছু গোছাতে। সো সেটা ভিন্ন কথা। সো ওই ২-৩ মাস আপনার খরচের জন্য ৳৩-৪ লাখ টাকা রাখা উচিত এবং এটা আম কারণ বাসা ভাড়াতেই আপনার আ না, বাসা ভাড়াতেই ৳১ লাখ টাকার মতো চলে যাবে। সো আ ধরলাম আপনার একটু হিসাব-টিসাব করে চললেন। তো ৳১.৫ লাখ টাকার মতো পার মান্থ, একটা কাপলের জন্য ৳১.৫ লাখ টাকার মতো পার মান্থ আ হিসাবটা রাখতে হবে। ৩ মাস ধরে রাখেন তো ৳৪.৫ লাখ টাকার মতো ব্যাকআপ মানি। হুম? আহ এখন বলতেছি, অনেকে পরামর্শ দেয় যে টিউশন ফি সেকেন্ড টাও থাকা উচিত। ওকে, এটা ব্যাকআপে রাখা ভালো, বা এরকম মানুষের যদি প্রয়োজন হয় যে আপনি জব পাচ্ছেন না, সেক্ষেত্রে যেন নিতে পারেন সেটা। বাট আ ওই যে বললাম, হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি, এই সময়ের মধ্যে ৩ মাসের মধ্যে আ ওই ডিপেন্ডেন্টটা যে ফুল টাইমার, তার জব হয়ে যাওয়ার কথা। কারণ আমার এক্সপেরিয়েন্স বলে ফুল টাইম জব এভেইলেবল আছে। প্রায় সময় ফুল টাইমারদের জব পাওয়া যায় এবং যাদের ফ্লুয়েন্সি আছে ইংলিশে, এট লিস্ট কথা বলতে পারে। অ্যান্ড তাদের সাথে যদি লার্নিং অ্যাবিলিটিটা এড হয়, তাহলে তো জব পাওয়াটা মুশকিল না। দিস ইজ হোয়াট মাই এক্সপেরিয়েন্স সেইস। ঠিক আছে? আ এটা আপনারা ফ্যাক্ট যাচাই করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। সো ওই গ্রুপ অফ পিপল এর জন্য সেকেন্ড টিউশন ফি আমার কাছে মনে হয় না ব্যাকআপ থাকা দরকার আছে। সো ইন দ্যাট কেস আ ৳১৮ লাখ টাকা ইনভেস্টমেন্ট ইজ গুড ইনাফ। দ্যাট ইজ মাই ওপিনিয়ন। ওকে? সো রাফ আপনি আ এরপরে সিচুয়েশন আসলে কার সাথে কি হবে বলা মুশকিল। দিস ইজ আ সেফ প্লেস আই থিংক। এরপরে যদি আপনি আরো ৳৬ লাখ টাকা আপনার ব্যাকআপে রাখেন, দ্যাটস আপ টু ইউ। আহ এটা গেল একটা গ্রুপ অফ পিপল এর কথা। যাদেরকে আমি মনে করি, যাদের যদি এই বাজেটটা থাকে, যারা এরকম মানুষ। ও হ্যাঁ, আরেকটা কথা। যেই লোকটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তার এই মেন্টালিটি থাকতে হবে যে এখানে এসে যেকোনো অড জব করার ক্ষেত্রে যাতে তার যেন সমস্যা না হয়। ফর ইনস্ট্যান্স ক্লিনিং করা, তারপরে হচ্ছে ডিশ ওয়াশিং করা, হ্যাঁ? যদি প্রয়োজন পড়ে রঙের জব করবে। সো এরকম যদি মেন্টালিটি থাকে, আই হোপ, আ এবং আসলে এটা আমি দেখেছি, আমার এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে, মানুষজন পাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু মানুষের কথা শুনি, ৩ মাস পার হয়ে গেছে, নানান উপায়ে চেষ্টা করেছে, বাট জব তারা পাচ্ছে না। বাট এটার সংখ্যা খুবই কম। আমার কাছে মনে হইছে। এখন আমার কাছে এক্সাক্ট ডেটা নাই। এখন এটা যদি কোয়েশ্চেনার সেট করে সমস্ত মানুষের পার্টিসিপেশন রাখা যায়, তো হয়তোবা একদম রিসার্চ ওরিয়েন্টেড একটা কিছু আনতে পারতাম। তখন আমাদের কাছে আরো ভালো তথ্য আসতো। বাট আমি যাদেরকে চিনি, ট্রাস্ট মি, তাদের মধ্যে এরকম সমস্যায় কেউকে আমার কাছে আমি আমি পাই নাই। এখন ও ও আপনারা এটা যারা আসবেন, তারা একটা কাজ করতে পারেন। তারা
2-3 জন মানুষের কাছে রিচ করতে পারেন বা এটলিস্ট ধরেন একটা বুদ্ধি দিই 5 জন থেকে 7 জন মানুষের কাছে রিচ করবেন। তাদের 7 জন মানুষের কাছ থেকে এক্সপেরিয়েন্স জানতে চাবেন। যে আপনি এরকম কাউকে চিনেন কিনা যে একজন মানুষ এই অবস্থায় আছে, তাদের জব হচ্ছে না। তাদের কোয়ালিটিস এরকম। ঠিক আছে? হ্যাঁ, তখন যদি আপনার হয় যে হ্যাঁ, এটা তো পাচ্ছে না, তখন এটা আপনি আপনার ব্যাপারটা আরো সত্য। যেহেতু আপনি আসতে চাচ্ছেন, আপনার এতটুকুন কাজ তো আ করতেই পারেন। ওকে, দ্যাটস একটা গ্রুপ অফ পিপল এর কথা বললাম। ২য় গ্রুপ অফ পিপল হচ্ছে যে সিঙ্গল স্টুডেন্ট এবং খুব কর্মঠ। তারা চাইলে এখানে আসতে পারেন। আ কোনো সমস্যা নেই। এখন সিঙ্গল স্টুডেন্ট যারা আ তাদের এ তাদের উম তাদের জন্য সেকেন্ড টিউশন ফিটা বাজেটে থাকা ভালো। এখন এখানে তাদের জন্য আবার একটু খরচ কমে যাবে। খরচটা কমবে কিভাবে? তাদের তো ৳২,০০,০০০ কমে যাবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফিতে এবং এয়ার টিকেটের ডাবল। তো এখানে বাজেট ৳২,০০,০০০ কমে গেল এবং আম তারা চাইলে তাদের জন্য হাউজিং কোম্পানির যেই ভাড়াটা সেটাও কমে যায়। হ্যাঁ? এবং ওইখানেও ধরেন আরো ৳১,০০,০০০ কমে যাবে। সো এবং চাইলে সারা ইনিশিয়াল স্টেজে আ এখানে এসে অন্য একজনের বাসায়ও থাকতে পারেন। সো এটাও সম্ভব। সিপিআর ম্যানেজ করে। আ মানে একজন বাসা ভাড়া দেয় সিপিআর সহ সেখানে আপনি চাইলে থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ইনিশিয়ালি ইনভেস্টমেন্টটা অত বেশি যাবে না। ওকে। সো এখন বাট 2nd যেই ক্যাটেগরির স্টুডেন্টরা আছেন, স্টুডেন্ট তাদের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে 2nd টিউশন ফিটা হাতে রাখা। আ কারণ আ সত্যি কথা বলতে এখন আপনি একটা টিউশন ফি তো দিয়ে আসবেন। তো মে টিকেট খরচ এগুলা সহ আপনার প্রায় একজন স্টুডেন্টের আম উনাদের যেরকম ৳১৪,০০,০০০ তো আপনার এখান থেকে ধরেন ৳4,০০,০০০ সেভ হইল। সো আপনার ৳10,০০,০০০ চলে যাচ্ছে বা ৳11,00,000 চলে যাচ্ছে। ৳11,00,000 হয়ে যাওয়ার কথা। এখন সাথে আপনার আ আপনার জন্য আমি বলব হ্যাঁ, ৪ মাস থেকে ৬ মাসের ব্যাকআপ দরকার এবং সাথে হচ্ছে অ্যা একটা টিউশন ফিও ব্যাকআপ দরকার। কেন দরকার? কারণ সত্যি কথা বলতে বৈধ পন্থায় এখানে কাজ করে 2nd টিউশন ফি তোলাটা নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, কিন্তু এখানে অনেক মানুষ আছেন somehow কোনো না কোনোভাবে কাজ-টাজ ম্যানেজ করে এটা তারা ম্যানেজ করতেছেন। বাট এর সংখ্যা 50-50 বলা যাইতে পারে। আমি জানি না, এটাও খুব টাফ একটা ব্যাপার এই প্রশ্নের উত্তর দেওয়াটা। আ তবে তাদের জন্য 2nd টিউশন ফি থাকাটা বাজেটে অবশ্যই দরকার। ঠিক আছে? কারণ বর্তমানে জব ক্রাইসিস একটু বেশি আছে। সো জব মানে পার্ট টাইমার তো আপনি ফুল টাইমার হলে জবটা যত সহজে পাওয়া যায়, পার্ট টাইমারদের জবটা অতটুকুন পাওয়া যায় না। সো আ তাদের জন্য এটা ভালো। এখন সো ফার আ আমি ভিডিওর এই পার্টটা এখন শেষ করব। এই পার্টে আমরা ২ টা গ্রুপ অফ পিপল এর কথা বললাম। যাদের জন্য ডেনমার্কে আসাটা উচিত এবং তাদের জন্য কি ধরনের বাজেট থাকা উচিত। এর পরবর্তীতে আমি আরো কথা বলব আরেকটা পার্টে। সেখানে জানানোর চেষ্টা করব যে অ্যা এখন যাদের বাচ্চা আছে আ বা তাদের ক্ষেত্রে করণীয় কি? তো আমি কিছু আ এক্সপেরিয়েন্স এর কথা শেয়ার করব। সেখান থেকে আপনারা আ হয়তোবা নিজেদের সাথে তুলনা করে কিছুটা হলেও বুঝতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গুড টাইম।